প্রিয় দর্শক, সন্দেহ শব্দটা খুবই বিপজ্জনক, অনেকটা তুষের আগুনের মতো। তুষের আগুন যেমন দেখা যায় না, একবারে জ্বলে উঠলে তখন বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে, ঠিক তেমনি ডাকসু নির্বাচনের ব্যালট বাক্স, ব্যালট পেপার নিয়ে, বিশেষ করে ব্যালট পেপার ছাপা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এটা অনেকটা তুষের আগুনের মতো মনে হচ্ছে। আমরা সময় পেলে হয়তো এই বিষয়টি নিয়ে আলোচনা করব। চ্যানেল আইয়ের সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অনেক প্রিয় মানুষ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত একটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, বিশেষ সাক্ষাৎকারে আলী রিয়াজ, নির্বাচন না হলে ঝুঁকিতে পড়বে জাতীয় নিরাপত্তা, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, চলমান থাকবে সংস্কারও, জাতিসংঘের প্রধান উপদেষ্টা। ডাকসু নির্বাচন, ব্যালট বিতর্ক, সন্দেহের অবসান চান প্রার্থীরা। দৈনিক কালের কণ্ঠ, পর্যটন খরায়, অস্তিত্ব সংকটে পর্যটন, সংস্কার বাস্তবায়নে অনিশ্চয়তা নেই, জাতিসংঘ ভাষণে ডক্টর ইউনূস। দৈনিক যুগান্তর, ভোটের জোট নিয়ে নতুন হিসাব নিকাশ শুরু, সমঝোতার পথে রাজনীতি, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, জাতিসংঘ ভাষণে প্রধান উপদেষ্টা। দৈনিক সমকাল, ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি চলছে, সংস্কারের কাজও চলছে, বিরক্ত ইলিশ পথ বদলাচ্ছে। বাংলাদেশ প্রতিদিন, ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি নিচ্ছি, শৃঙ্খলা রক্ষায় কঠোর বিএনপি, ছাড় দেওয়া হবে না কাউকে, ক্লিন ইমেজধারী প্রার্থীরা তেগিরা পাবেন মনোনয়ন। মানব জমিনের শিরোনাম, মানুষের ভোটে ভয় কেটেছে, প্রার্থী নিয়ে নানা চিন্তা, 11 খলিফার নিয়ন্ত্রণে মির্জা কাদেরের রাজত্ব। খবরের কাগজ, প্রার্থী বাছাইয়ে চমক দেখাতে চায় বিএনপি, ফেব্রুয়ারিতে নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত। আমার দেশ, 2 দলের সংসদ নির্বাচনের প্রস্তুতি, গণসংযোগে ব্যস্ত বিএনপির, মনোনয়ন প্রার্থীরা, কল্যাণ রাষ্ট্রের ইস্তিহাস সাজাচ্ছে জামায়াত। আমাদের সময়, বিষাক্ত খাবারের ফাঁদে দেশ। দৈনিক সময়ের আলো, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। কালবেলা শিরোনাম, 2 প্রস্তুতি নিয়ে এগুচ্ছে বিএনপি এবং জামায়াত। ইনকিলাবের শিরোনাম, ঢাবি ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ, বাতিল হতে পারে ডাকসুর ফলাফল। রূপালী বাংলাদেশ, শাপলা নিয়ে নাসরবান্ধা এনসিপি, ইসির সাপ না, যে সরকারি আসুক সংস্কার চলবে। দৈনিক জনকণ্ঠ, জবাবদিহিতা ছাড়া যে কোনো উন্নয়ন ভঙ্গুর ও ক্ষণস্থায়ী, জাতিসংঘে দেওয়া ভাষণে ডক্টর ইউনূস। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা গতকাল জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন এবং তার ভাষণের শিরোনামই হয়েছে আজকের পত্রপত্রিকায় গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে, পুনর্ব্যক্ত করেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, চলমান থাকবে সংস্কারও। ঠিক একই সাথে দৈনিক প্রথম আলোতে আরেকটি রিপোর্ট ছাপা হয়েছে, নির্বাচন না হলে ঝুঁকিতে পড়বে জাতীয় নিরাপত্তা, ডক্টর আলী রিয়াজের সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারের সাথে এইটা প্রসঙ্গটা কেন তুললাম, যে যখন মাননীয় প্রধান উপদেষ্টা দ্ব্যর্থহীনভাবেই বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তখন আবার নির্বাচন না হলে ঝুঁকিতে পড়বে জাতীয় নিরাপত্তা, এই বিষয়টি আবার কি হয় আলোচনা? এই সংশয়টা তো কিছুটা আছে এবং আলী রিয়াজ এখন আমেরিকায় অবস্থান করছে, কিছুদিন আগে আমেরিকা গিয়েছে। তো যেহেতু তার সঙ্গে রাজনৈতিক দলগুলির একটা ইন্টারাকশন হয়েছে গভীরতর, দীর্ঘ সময় ধরে, ফলে সেই সংখ্যাটা কিন্তু এখনও আছে। আপনি দেখেন আস্তে আস্তে কিন্তু আমি বরাবরই আশাবাদী এগুলি কেটে যাচ্ছে, কিন্তু একটা পিয়ার নিয়ে যত বিতর্ক হইচই হয়েছিল, নির্বাচন কমিশন দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছেন যে সংবিধানে নাই, আরপিওতে নাই, এটা কোনোভাবেই এটা বিবেচনার যোগ্য না। সুতরাং তারা কিন্তু, এবং এনসিপির প্রতীকের ব্যাপারেও তারা কঠিন অবস্থানে গেছে। হ্যাঁ, তারা কিন্তু বলেছে যে কারো কথায় আমরা চলি না, আমরা সেরকম একটা মেরুদণ্ড সম্পন্ন নির্বাচন কমিশন চাই, হওয়া উচিত। সেটা আমরা অনেক কাল ধরে এটার প্রতীক্ষায় আছি। ভারতে আপনি জানেন যে টিএন সেশন নামে একজন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, তার ভয়ে কাঁপত কিন্তু মানে রাজনৈতিক দলগুলি। তো আমরা সেরকম একটা যদি শক্ত, দৃঢ়, মজবুত ব্যক্তিত্ব সম্পন্ন, মেরুদণ্ড সম্পন্ন একটা নির্বাচন কমিশন পাই, তাহলে তাদের হাতে কিন্তু অনেক ক্ষমতা দেওয়া আছে। কিছুদিন পরে সমস্ত রাষ্ট্রের সমস্ত ন্যস্ত হবে। হ্যাঁ, তো তারা যদি সেভাবে বিহেভ করতে পারে, তাহলে ইতিহাসে একটা স্বর্ণাক্ষরে নাম লেখা থাকবে। আর যদি আগেকার মতো নতজানু হয়, সেটা হওয়ার সুযোগ কম। কারণ আমরা দেখেছি যে তাদের পরিণতি কী হয়, পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেলে আছে। তো সেটা তো সম্মানজনক না কোনোভাবেই। একটা নিছক কিছু লোভে ক্ষমতা, প্রতিপত্তি,
অর্থ সম্পদ এগুলির মোহে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে রাষ্ট্রের এত বড় ক্ষতি করা, এটা সবার দ্বারা নাও তো সম্ভব হতে পারে। ব্যতিক্রম যদি কাউকে আমরা পাই, তাকে আমরা অবশ্যই শ্রদ্ধার আসনে রাখবো, অবশ্যই রাখবো। তো আমরা আশা করব যে নির্বাচন হবে, এবং বিশ্বমণ্ডলীকে আমাদের প্রধান উপদেষ্টা জানিয়ে দিয়েছেন, দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিয়েছেন, আমাদের সংস্কারও চলছে, প্রস্তুতিও চলছে। এখন রাজনৈতিক দলগুলিকে কিন্তু সেটা সাড়া দেওয়া উচিত এবং পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার জায়গাটা তৈরি করে ছাড় দিয়ে একটা সমঝোতার পথে, আপনি একটা শিরোনামে পড়লেন যে সমঝোতার পথে এগুচ্ছে। আমরা দেখেছি ডাকসু নির্বাচনেও কিন্তু নানান সংশয় দেখা দিয়েছিল, শেষ পর্যন্ত নির্বাচনটা হয়েছে। এখন অন্য বিতর্ক দেখা দিয়েছে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু নির্বাচনটা তো সুসম্পন্ন হয়েছে, সেইভাবে মানে সেই কোনো বড় ধরনের সংঘাত হয়নি। তো সেটা একটা শান্তির কথা। নির্বাচন যেহেতু প্রসঙ্গ আপনি তুললেনি, আমি প্রথম শুরুতেই এই কথাটি তুলেছিলাম। এখন একটি নির্বাচনের ব্যালট পেপার কোথায় ছাপা হবে সেটারও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রথম বলা হলো না, নীলক্ষেতে হতেই পারে না, নিয়ম অনুযায়ী এটা অসম্ভব। আবার একটি টেলিভিশন চ্যানেলের একেবারে সরাসরি দেখা গেল বক্তব্য, একজনের বক্তব্যের সাথে আরেকজনের কোনো বক্তব্যের মিল নাই। মূল জায়গাটা হচ্ছে যে ব্যালট পেপার ছাপা হলো কত, সেটা নিয়ে বিভ্রান্তি আছে। আবার যার ব্যালট পেপার নীলক্ষেতে ছাপা হয়নি, যেটা যেমন কর্তৃপক্ষ বলছে দ্ব্যর্থহীনভাবে, আবার যারা ছাপছে তারা বলছে হ্যাঁ আমরা ছেপেছি, আমাদের কার্যদেশের অর্ডার আছে। তাহলে এই কারসাজিটা বা কারচুপিটা, ওই যে বললাম তুষের আগুন। স্বচ্ছতা তো এটার গ্রহণযোগ্য একটা সমাধান লাগবে, একটা সবার মতামত নিয়ে এবং এটার তথ্য প্রমাণের ভিত্তিতে প্রকৃত সত্যটাকে উদ্ঘাটন করা উচিত। তাহলে যা হয় হবে, কিন্তু আমাদের কোনো সন্দেহের মধ্যে, সংশয়ের মধ্যে থাকাটা উচিত না। এটা কর্তৃপক্ষেরই এখন দায়িত্ব, তাদের পায়ে এখন বল, তারা কিভাবে খেলে আমরা সেটা দেখতে চাই। আমরা রাজনীতির কথা বলছিলাম, বিশেষ করে এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে মাননীয় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের সাথে নিয়ে গেলেন, এবং এটা একটি অন্য রকমের ইতিহাস তৈরি হলো। এখন তো দেখা যাচ্ছে যে যেমন মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য আমরা সেখান থেকে পাচ্ছি, একইভাবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দেরও সাংবাদিক সম্মেলনের বক্তব্য পাচ্ছি। বিএনপির মির্জা ফখরুল সাহেব বক্তব্য রাখছেন সাংবাদিক সম্মেলনে, জামায়াত নেতারা বক্তব্য রাখছেন। কিন্তু ওইখানেও এই ঐক্যের জায়গায় তো, যেমন জামায়াত নেতা বলেছেন যে জাতীয় সনদ, জুলাই সনদ, জাতীয় সনদের আইনি ভিত্তিটা নির্বাচনের আগেই দিতে হবে, এখনও সেখান থেকে বলছেন। তাহলে এই যে এই বিষয়গুলো কি লাগবে? আপনি দেখেন যে একটু আস্তে আস্তে কিন্তু শুরু হয়ে আসছে, মানে বড় ধরনের সেরকম সংকট আমার মনে হয় নাই। আর আস্তে আস্তে কিন্তু সবাই নির্বাচনে যাবেন। জামায়াত বলেছে যে আমরা নির্বাচনে যাব না, এই কথা আমরা বলি নাই। সবার আগে কিন্তু জাতীয় নিরাপত্তা, এটা সবাই বুঝছে। হ্যাঁ, তো জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্বের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে সবাইকে তো এক থাকতে হবে, কারণ ষড়যন্ত্র আছে, দেশের ভিতরে আছে, দেশের বাইরেও আছে, এবং সেগুলি আরও বাড়বে। সামনে দুর্গোৎসব আছে, শারদীয় দুর্গোৎসব, সেখানেও কিন্তু নানান ধরনের ঘটনা ঘটানোর অপচেষ্টা, ষড়যন্ত্র, চক্রান্ত থাকবে। সরকার বলছে প্রস্তুতি যথেষ্ট আছে। আমাদের নাগরিকদেরও দায়িত্ব এগুলি প্রতিরোধ করা, এগুলিকে আগের থেকে সচেতন হওয়া, এবং কোনো কিছু ঘটলে সেগুলি সরকারকে জানানো, এবং সবাই মিলে এটা প্রতিরোধ করা, যেন কোনো অপ্রীতিকর কিছু না ঘটে। আমরা অসাম্প্রদায়িক জাতি, হাজার হাজার বছর ধরে আমরা শান্তি এবং সৌহার্দ্যের মধ্যে বসবাস করছি, সেই ঐতিহ্য থেকে আমরা যেন বিচ্যুত না হই। দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘরের বাইরে দুই পা ফেলিয়া, মানে আপনার সামনে এই কবিতাটি বললাম এই জন্যে যে পর্যটন শিল্প, এবং আপনি বেড়াবেন, দেশ দেখবেন, দেশ অন্তত দেশটা দেখা, এটাও একটা মানে জ্ঞানের জায়গা তৈরি করে, একটা অধিকারের জায়গা তৈরি করে। তা আজকে বিশ্ব পর্যটন দিবস, তো আমি দেখলাম যে আপনাদের পত্রিকা ছাড়া, কালের কণ্ঠ ছাড়া অধিকাংশ পত্রিকাতে এই বিষয়টি ওইভাবে গুরুত্ব পায়নি। কিন্তু এইখানে আপনাদের পত্রিকার শিরোনাম হয়েছে পর্যটন খরায়, অস্তিত্ব সংকটে পর্যটন। পর্যটক খরায়, অস্তিত্ব সংকটে পর্যটন। এখন এই যে পর্যটক কেন যাবে, এই প্রশ্নটা যদি আমি করি, তাহলে আমার যাওয়ার নিরাপত্তা দিতে হবে, আমার যাওয়াটা নির্বিঘ্ন হতে হবে, আমার যাতায়াত ব্যবস্থাটা ভালো হতে হবে, আমি যেখানে থাকি সেখানে ভালো হবে। এই জায়গাগুলো এখানে বলাই আছে যে ভ্রমণ নিষেধাজ্ঞা, প্রচারের অভাব ও সমন্বয়হীনতা ডুবছে সম্ভাবনার খাত। 2023 সালের তুলনায় 2024 সালে বিদেশি পর্যটকের বুকিং কমেছে 60 থেকে 70%, এবং বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে 20টির বেশি দেশের। পর্যটনে 117টি দেশের মধ্যে বাংলাদেশ 110তম, 117-এর মধ্যে 110। খুবই শোচনীয়। অথচ আমাদের কিন্তু দুইটা বিশাল সম্পদ আছে, সমুদ্র সৈকত, বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন, আমরা সেটাকে কাজে লাগাতে পারছি না। আমাদের দেশের মানুষ কিন্তু
পর্যটনমুখী হয়েছে আগের চেয়ে অনেক বেশি। আপনি দেখবেন অফ সিজনে কয়েকদিন আগে আমি কক্সবাজারে আমার যাওয়ার সুযোগ হয়েছিল। সমুদ্র সৈকত দিবা রাত্রি প্রায় 24 ঘন্টা, হ্যাঁ, সমুদ্র সৈকত বিজি থাকে এবং অনেকে নাকি রাতে ওই ঘুমায় থাকে। তো সেইটা কিন্তু হয়েছে। কিন্তু আরো আমাদের ক্ষেত্র আছে, বিছনাকান্দি একটা জায়গা আছে, সেখানে একবার যেতে গিয়ে ট্যাক্সি ভাড়া করে আমি সেখানে যেতে পারিনি। রাস্তা এত শোচনীয় যে আমাকে ফিরে আসতে হয়েছিল। আপনি সাদা পাথরের জায়গা দেখেন, কত জায়গা আছে, সুন্দরবন আছে, আরো আমাদের ঐতিহাসিক পুরাকীর্তি যেগুলি ওয়ার্ল্ড হেরিটেজও হয়েছে সেগুলি আছে। আমরা যদি সেই অবকাঠামোটা এবং সুপরিকল্পিত এবং সমন্বিত আধুনিক সময় উপযোগী এবং পর্যটক বান্ধব যদি আমরা একটা অবকাঠামো গড়ে তুলতে পারি, একটা নীতিমালা করতে পারি, তাহলে কিন্তু আমরা এটা থেকে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। আমাদের যে হয়নি তা না, আপনি দেখেন কক্সবাজারের ট্রেন লাইন ছিল না, সেটা হয়েছে। কক্সবাজার বিমানবন্দর, আন্তর্জাতিক কক্সবাজার যাতায়াতের তখন অনেক ভালো সুবিধা। হ্যাঁ, আপনার কুয়াকাটায়ও খুব খারাপ অবস্থা ছিল, একটু আস্তে আস্তে ইমপ্রুভ করছে, কিন্তু গতিটা খুব মন্থর। এটার জন্য নির্বাচিত সরকার দরকার। আপনি যে বললেন ট্রাভেল মানে ব্যান আছে অনেক দেশের, কিন্তু সেগুলির জন্য নির্বাচিত সরকার দরকার, একটা ইমেজ দরকার, স্বচ্ছ গ্রহণযোগ্য একটা নির্বাচনের মাধ্যমে একটা দেশপ্রেমিক অঙ্গীকারবদ্ধ গণতান্ত্রিক সরকার প্রয়োজন। তাহলেই কিন্তু আমরা অনেকখানি এগিয়ে যেতে পারি। আপনার মনে হয় নিশ্চয়ই আপনি আমার সাথে একমত হবেন, আমরা যখন পড়াশোনা করলাম তখন কিন্তু বাৎসরিকভাবে ভ্রমণ ছিল, একটা শিক্ষা সফর, আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হতো। আমি ব্যক্তিগত পড়াশোনার সময় একাধিক জায়গায় গিয়েছি শিক্ষার্থী হিসাবে। এখন যেন এই অবস্থাটা খুব একটা সেটা নেই। আপনি শিক্ষাঙ্গনে কিন্তু একটা বিতর্ক প্রতিযোগিতা হতো, সাংস্কৃতিক সপ্তাহ হতো, সেটাও কিন্তু আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা হতো, সেটা কমে গেছে, আছে কিন্তু খুব ক্ষীণ পর্যায়ে আছে। এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলি বাড়াতে হবে, তাহলে হানাহানি, মাদকাসক্তি, সন্ত্রাসী একটা মনোভাব, এগুলির দিকে তোমার খারাপ জিনিসটাই কিন্তু সংক্রমিত হয় বেশি, ভালো জিনিসটা হয় না। ফলে আমাদের সেই পরিকল্পনাগুলি সাজাতে হবে। এখন তরুণদেরকে দোষ দিয়ে লাভ নাই, দায়িত্ব আমাদের। অবশ্যই তাদের দোষ দিয়ে লাভ নেই, আমরা তাদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা তো তৈরি করতে পারিনি, এটা তো সত্য কথা। একটা ব্যাপার যেটা জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেখা গেল, যে নেতানিয়াহুর যখন ভাষণ দিচ্ছিলেন তিনি ইসরায়েলের, সব অনেকেই বয়কট করে চলে যাচ্ছে। তো যেমন হয় কি, যখন কেউ বয়কট করে তখন তো আপনার লজ্জা থাকার কথা। তো পৃথিবীতে এরকম বয়কট হয়, অমুক হয়, কিন্তু কেউ এটা মনে করে না। বরঞ্চ নেতানিয়াহু বলেছেন যে মানে প্যালেস্টাইনের ব্যাপারে যারা রাষ্ট্রের স্বীকৃতি চাচ্ছে তারা নাকি একটা পাগলের প্রলাপ বকছেন। মানে সেটাই কিন্তু বিশ্ববিভক জেগে উঠছে, এটা একটা বড় কথা। আমরা আশা করব যে ভবিষ্যতে তাদের উপরে চাপ সৃষ্টি করা হবে। মুসলিম দেশগুলিও কিন্তু সেভাবে শক্ত ভূমিকা নিতে যাচ্ছে। সৌদি আরব বলেছে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলে ইসরায়েলের সঙ্গে সেভাবে সম্পর্ক রাখা যাবে না। তো মুসলিম বিশ্বগুলি যদি ঐক্যবদ্ধ হয় তাহলেই কিন্তু সম্ভব এই পরিস্থিতিটা বদলানো। এই গণহত্যা, নৃশংস গণহত্যা যেগুলি চলছে গাজায়, তারপরে অবরুদ্ধ একটা ফিলিস্তিনকে যে গলা টিপে মারা হচ্ছে, একটা পবিত্র ধর্মের স্থান, সেটার যে বর্বরতা, সেখানে নৃশংস পৈশাচিক হত্যাকাণ্ড চলছে, সেগুলির বিরুদ্ধে বিশ্ব বিবেক শেষ পর্যন্ত জেগে উঠছে। এটা একটা আশার কথা। আমরা চাইব যে অতি দ্রুত যেন এই সমস্যার সমাধান হয় এবং প্রাণহানি, রক্তপাত থেকে বিশ্বকে রক্ষা করা যায়। আজকে সাপ্তাহিক ছুটির দিন, অনেকেই বাজার করেন, বিশেষ করে শুক্র শনিবার অধিকাংশ ফ্যামিলির মধ্যে বাজার করার একটা প্রবণতা থাকে ছুটির দিন বলে। আজকে একটি পত্রিকার শিরোনাম হয়েছে সবজির দামে চড়া। তো এই সবজির দামে চড়া এটা কোনো নতুন ঘটনা না। তো এখন এই যে সবজির দামে চড়া, চালের দামে চড়া, বা এই চড়া শব্দটা শুনতে চাই না, তো পাবলিক চায় না, কিন্তু শুনতে হয় কেন, কি মনে হয়? আমাদের গতকালের কালের কণ্ঠে আমরা বলেছি যে চাঁদাবাজির কারণে 4 গুণ দাম বেড়ে গেছে। কৃষক যে উৎপাদক পর্যায়ে কিন্তু আপনি সেখানে টাকা পাচ্ছে না। তো মাঝখানে ফরিয়ারা, মধ্যস্বত্বভোগীরা, চাঁদাবাজি, রাস্তায় ট্রাকের যেই চাঁদাবাজি, সেগুলি কিন্তু দূর হয় নাই। তো ফলে এই যে আপনি জানেন যে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ক্যাব বলে একটা সংগঠন আছে, তারা একটা আগামী 1 অক্টোবর থেকে একটা পূর্বাচলে একটা বাজার করবে। সেটার নাম হবে সবজি কি একটা করবে, তার 20 টাকার মধ্যে সবজি তারা দিবে। তো এটা যদি একটা সুন্দর মডেল হতে পারে তাইলে এটা সারা দেশে ছড়িয়ে যেতে পারে। আসলে মানে আমাদের দৃঢ়ভাবে কোনো শক্ত হাতে জিনিসটাকে মোকাবেলা করতে হবে। এটা তো আশেপাশের দেশেও এরকম নাই, এত নৈরাজ্য, এত বিশৃঙ্খলা, এত লুটতরাজ। তো সেগুলির জন্য তো আর জুলাই, যেমন আপনি লুটতরাজের কথা বললেন, যে এই সময়ে বাংলাদেশের কোথাও কোথাও সবজি ফেলে দেওয়া হয়, দাম নাই, ঢাকায় চলে আসে বা শহরে চলে আসে, সেখানে সেই সবজিটাই অনেক দাম দিয়ে কিনতে হয়। তাহলে এই বছরের পর বছর এই আলোচনা চলছে
চলছে, কিন্তু কিন্তু সমাধান আমরা বার করতে পারছি না। তার মানে আমাদের আন্তরিকতার অভাব আছে, দৃঢ়তার অভাব আছে, পরিষ্কার কথা এটার মধ্যে, আর তো কোনো কিছু নাই এটার মধ্যে। তো মানে আন্তর্জাতিক চক্রান্ত নাই কোনো, তাই না? আমরা নিজেরাই যদি নিজেদের চরিত্রটা না বদলাতে পারি, সংশোধিত না হতে পারি, তাহলে তো এগুলি চলতেই থাকবে এবং মানুষ ধনী গরিবের বৈষম্য বাড়তেই থাকবে। যতটা সম্ভব কমিয়ে আনা উচিত, না হলে কিসের এই নতুন বাংলাদেশের স্বপ্ন, কিসের এই প্রাণদান, তাই না? সব কিছু ব্যর্থ হয়ে যাবে যদি আমরা একটা সুন্দর, সুশৃঙ্খল, সুস্থ, গণতান্ত্রিক, ধৈর্যের সংস্কৃতি যে একটা বাংলাদেশ যদি গড়ে তুলতে না পারি, তাহলে কিন্তু সব বৃথা হয়ে যাবে। তো সেদিকে আমরা এগুচ্ছি, কিন্তু গতিটা মন্থর। আমরা চাইব যে আরও একটা সামগ্রিক, সমন্বিত, সময় উপযোগী পদক্ষেপ নেওয়া হোক। সবাই আমরা যার যার ক্ষেত্র থেকে ভূমিকাটা পালন করি। ভাই আপনি একটু আগে যেটা বলছিলেন, সেজন্যই দরকার জাতীয় মানে গণতান্ত্রিক নির্বাচিত গণতান্ত্রিক সরকার। হ্যাঁ, একটা একেবারে অন্যরকম নেতিবাচক খবর দিয়ে অনুষ্ঠানটা শেষ করতে চাই। যেমন ধরেন ঢাকা শহরে রাস্তাঘাটে আপনি যেমন চলবেন, ম্যানহোল দেখবেন ঢাকনাটা নাই। আজকের পত্রিকার শিরোনাম হয়েছে নিত্য আতঙ্ক ঢাকার ম্যানহোলবিহীন রাস্তা। মানে ম্যানহোলের এই ঢাকনাটা চুরি হয়, এটা পাবলিক, যারা এটা দেখার কথা তারাও জানে, তারাও আতঙ্কগ্রস্ত, তারা মনে করে যে এইটা হওয়া উচিত না, কিন্তু হয়। এই ম্যানহোলটা সামান্য পয়সায় অন্য জায়গায় বিক্রি করে, কিন্তু এর ফলে যে মানুষের প্রাণনাশ হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, এই বিষয়টা দেখবার কেউ নেই। এটা কিন্তু শুধু সাধারণ কারণ, এটার পেছনে আপনার বেকারত্ব আছে, মাদকাসক্তি আছে, সন্ত্রাসী কর্মকাণ্ড আছে, নেতিবাচক একটা জিনিস আছে, একটা অ্যাডভেঞ্চারিজম আছে, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আছে, বহু জিনিস অ্যাড্রেস করতে হবে। হ্যাঁ, ফলে এটা সাধারণ ম্যানহোল চুরি পেছনে কিন্তু আপনি কাঁচো খুঁড়তে সাপ বেরোবে, সেগুলি যদি আমরা ঠিকভাবে অ্যাড্রেস করতে পারি, তাহলে এই সমস্যা অনেকাংশে দূর হতে পারে এবং গণপ্রতিরোধ আমরা যেন সৃষ্টি করতে পারি, সেই চেতনাটা সঞ্চালিত করতে হবে। এবং এখানে রাজনৈতিক দলগুলি, এনজিওগুলি, সামাজিক শক্তিগুলি, সংগঠনগুলি এখানে কিন্তু ভূমিকা পালন করতে পারে, যেন এইসব অরাজকতা, বিশৃঙ্খলা, মানে শান্তি শৃঙ্খলার বিরোধী পরিপন্থী কাজ যেন না হয়। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনি সে শুনলেন। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।